তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আদরিণী গল্পের তৃতীয় পরিচ্ছেদ। একদম খুঁটিয়ে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব, একটি শব্দের অর্থও কিন্তু বাদ যাবে না। তো তৃতীয় পরিচ্ছেদের লাইন ধরে ধরে আলোচনা করার পূর্বে আমরা দ্বিতীয় পরিচ্ছেদের যে মূল ঘটনা ঘটেছিল সেটি একটু জেনে নিই, তাহলে আমাদের তৃতীয় পরিচ্ছেদ পড়তে এবং বুঝতে সুবিধা হবে। তো দ্বিতীয় পরিচ্ছেদে আমরা লক্ষ্য করি যে জয়রামবাবু যখন বৈঠকখানাতে বসে মক্কেলগুলোর সাথে কথাবার্তা বলতে ব্যস্ত হয়ে পড়েছেন, তখন হঠাৎ করে জয়রামবাবুর হাতির কথা মনে পড়েছে যে এই মহারাজাকে তো একটা চিঠি লিখতে হবে, না হলে হাতি না যদি আসে তাহলে পীরগঞ্জে যাবো কি করে বিয়ে বাড়ি রক্ষা করতে, তাই না, নিমন্ত্রণ রক্ষা করতে। তাহলে তখন তাড়াতাড়ি করে আমাদের জয়রামবাবু একটা কাগজ কলম নিয়ে চশমা পরে তিনি কিন্তু একটা চিঠি লিখছেন। কি প্রার্থনা করে? সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করে। সেই চিঠি ভৃত্যকে দিয়ে রাজার কাছে পাঠিয়ে দেই, ভৃত্য দেওয়ানজিকে চিঠি দেই, দেওয়ানজি রাজার কাছে চিঠি নিয়ে যায়, আবার রাজার যে কথা সেটা দেওয়ানজি নিয়ে আসে এবং ভৃত্যকে বলে দেয়। ভৃত্য আবার ফিরে আসে বৈঠকখানার এখানে এবং আমাদের জয়রামবাবুকে জানায় যে রাজা হাতি দিতে রাজি নন। এই কথাটা শুনে জয়রামবাবু একদম রাগে, ক্ষোভে, লজ্জায় থরথর করে কাঁপতে থাকে, ঠক ঠক করে কিন্তু কাঁপতে থাকে। তার চোখ মুখ একদম ফুলে যায় রাগে। তখন তিনি বলেন যে আমাকে যদি এই বিয়ে বাড়িতে যেতেই হয় তাহলে আমি কিন্তু হাতি করেই যাব, দরকার হলে আমি যাব না, কিন্তু আমাকে যদি এই নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হয় পীরগঞ্জে, তাহলে কিন্তু আমি এই হাতি করেই যাব। তো এই তৃতীয় পরিচ্ছেদে আমরা লক্ষ্য করব যে বাস্তবেই জয়রামবাবু কিন্তু একটা হাতি কিনে নিয়ে আসবে এবং যার নামকরণ করবে আদরিণী। আর আমাদের গল্পের নামও কিন্তু কি এই হাতিটার নামকরণকে কেন্দ্র করে, অর্থাৎ আদরিণী। তো এখান থেকেও একটা প্রশ্ন হয় ছোটখাটো, বাই চান্স এলেও আসতে পারে, যে আদরিণী গল্পে আদরিণী হাতিটির আগমন ঘটেছে কোন পরিচ্ছেদে? কোন পরিচ্ছেদ হবে উত্তর? তাহলে হবে কিন্তু তৃতীয় পরিচ্ছেদ। এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? চলো এবার আমরা তৃতীয় পরিচ্ছেদের একদম লাইন ধরে ধরে আলোচনা শুরু করি। আমি এখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, তোমরা আলোচনাতে মনোনিবেশ করো। যদি আলোচনা ভালো লাগে তো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই এবং তোমাদের জন্য কাজ করতে অনেক বেশি আনন্দিত হয়। ওকে, চলো শুরু করা যাক আজকের আলোচনা। তাহলে দেখো তৃতীয় পরিচ্ছেদের প্রথমের জায়গাতে কি রয়েছে না, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। তাহলে কি হলো ব্যাপারটা না, আমরা আগেই জেনেছি যে জয়রাম বাবু বলেই দিয়েছেন যে ওনাকে যদি পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হয় তবে তিনি হাতি করেই যাবেন। কিন্তু জয়রাম বাবুর কাছে কি হাতি আছে? হাতি নেই। তাহলে জয়রাম বাবুকে হাতি কিনতে হবে, তাই না? তাহলে জয়রাম বাবু চারিদিকে খোঁজ খবর করার পরে তিনি জানতে পারলেন যে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদার রয়েছেন যাদের কাছে কি আছে না, হাতি রয়েছে। তো এখানে একটু মনে রাখবে, এই যে 2-3 ক্রোশ, কি মনে রাখার বিষয় না, 1 ক্রোশ সমান সমান 3 কিমি, তাই তো? তাহলে 2 ক্রোশ সমান সমান কত? 1 ক্রোশ সমান যদি 3 কিমি হয় তাহলে 2 ক্রোশ সমান অবশ্যই 6 কিমি, ওকে? আর 3 ক্রোশ সমান অবশ্যই 9 কিমি। তাহলে এই বাক্যটিকে আমরা এভাবেও বলতে পারি যে শহর থেকে 6 ও 9 কিমির মধ্যে 2-3 জন জমিদারের কাছে কি না হাতি ছিল। এই বিষয়টা কিন্তু জয়রামবাবু জানতে পারলেন। তাহলে যখন জয়রামবাবু এই বিষয়টা জানতে পারলেন তখন জয়রামবাবু কি করবেন? সেই জায়গাগুলোতে লোক পাঠিয়ে দেবেন। তো এই যে তত্তৎ স্থানে মানে সেই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে জমিদারের কাছে হাতি ছিল সেই জায়গাগুলোতে আমাদের জয়রামবাবু রাতারাতি কিন্তু লোক পাঠিয়ে দিলেন এটা জানার জন্য যদি কেহ হস্তি বিক্রয় করে তবে জয়রামবাবু সেই হাতি কিন্তু কিনবেন। তাহলে সেই জায়গাগুলোতে জয়রামবাবুর কথা মতো লোক চলে গেল। এবার অপেক্ষার পালা যে তারা ফিরে আসবে এবং জয়রামবাবুকে জানাবে যে কোন জমিদার হাতি বিক্রি করতে চায়, আবার কোন জমিদার হাতি বিক্রি করতে
চাই না। সেই ব্যাপারটা এর পরের লাইনে রয়েছে। দেখো কি রয়েছে, রাত্র 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। অর্থাৎ কি না, জয়রামবাবু তো অপেক্ষা করে আছে যে 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 জায়গাগুলোতে জমিদারের হাতি আছে সেই সেই জায়গাগুলোতে তো জয়রামবাবু লোক পাঠিয়ে দিয়েছেন। এবার অপেক্ষা কি না, সেই লোকগুলো ফিরে আসবেন এবং জানাবেন যে কোন জমিদার হাতি বিক্রি করতে চাইছে। তো একজন ব্যক্তি ফিরে আসছে জয়রামবাবুর কাছে এবং জয়রামবাবুকে জানাচ্ছে যে বীরপুরের উমাচরণ লাহিড়ি বলে একজন ব্যক্তি আছে, ওনার কাছে একটা মাদি হাতি আছে। মাদি মানে হচ্ছে স্ত্রী, অর্থাৎ একটা স্ত্রী হাতি রয়েছে। হাতিটা এখনো বাচ্চা, হ্যাঁ, বেশ বয়স হয়নি, বাচ্চা হাতি, কিন্তু বিক্রি করবে। এইদিকে আবার সমস্যা কি, বিস্তর দাম চাই। বিস্তর মানে হচ্ছে বেশ একটু বেশি, হ্যাঁ, অনেক দাম কিন্তু তিনি চাইছেন। তাহলে ভালো করে মনে রাখবে যে মাদি হাতি আছে কার কাছে, না বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছে। তো এই কথাটা আমাদের যে ব্যক্তিটা জয়রামবাবুকে জানাচ্ছেন তিনি কখন এসে জানাচ্ছেন, না রাত্র 2 প্রহরের সময়। এই যে 2 প্রহরের সময় বা রাত্র 2 প্রহরের সময়, কনসেপ্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রহর জিনিসটা কি? প্রহর মানে হচ্ছে একটি সময় পরিমাপের একক, যা প্রায় 3 ঘন্টা সময়কে বোঝায়। তাহলে এই 2 প্রহর মানেটা কি? 2 প্রহর মানে সাধারণত দিনের দ্বিতীয় প্রহরকে বোঝানো হয়। আমরা যদি প্রহরের দিক থেকে সময়ের পরিমাপ করি তাহলে আমরা সকলেই জানি যে অষ্টপ্রহর সমান সমান 24 ঘন্টা, অর্থাৎ একদিন, অর্থাৎ আমরা 8টা প্রহর পাই। আর এই 8টি প্রহরের যে দ্বিতীয় যে প্রহরটা, ঠিক আছে, সেটাকেই কি বলা হয়? 2 প্রহর বলা হয়। একটু ভালো করে বোঝো যে এই যে দিনের প্রথম প্রহর হচ্ছে সকাল 6টা থেকে 9টা। দিনের দ্বিতীয় প্রহর যেটা, সেটা হচ্ছে আমাদের 9টা থেকে 12টা পর্যন্ত। তাহলে দিনের ক্ষেত্রে দ্বিতীয় প্রহর হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত, আর রাতের ক্ষেত্রে 2 প্রহর বা দ্বিতীয় প্রহর হচ্ছে এই 9টা থেকে 12টা পর্যন্তই। তাহলে যে ব্যক্তিটা জয়রাম বাবুর কাছে এসে জানালো যে এই বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, সেটি এখনো বাচ্চা, কিন্তু বিক্রি করবে, তিনি দাম কিন্তু একটু বেশিই চাইছেন, বিস্তর দাম কিন্তু তিনি চান। তো এই খবরটা তিনি কখন এসে জানাচ্ছেন জয়রাম বাবুকে, না রাত্র 2 প্রহরের সময়, অর্থাৎ রাত্রি 9টা থেকে 12টার মধ্যে কিন্তু তিনি এসে পুরো কথাটা জয়রাম বাবুকে জানাচ্ছেন। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো জয়রামবাবু ওই ব্যক্তিটার সমস্ত কিছু কথা শোনার পরে তিনি প্রশ্ন করছেন যে কত, কারণ ওই ব্যক্তিটা বললেন না যে বিস্তর দাম চাই, অর্থাৎ উমাচরণ লাহিড়ির একটা মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই, অনেক টাকা চাইছে, অনেক দাম বলছেন। তখন জয়রামবাবু জিজ্ঞেস করছে কত, তখন ওই ব্যক্তিটা বলছে 2000 টাকা। তারপর আবার জয়রামবাবু জিজ্ঞেস করছেন খুব বাচ্চা, না সাওয়ারি নিতে পারবে। অর্থাৎ কি না, জয়রামবাবু এখানে যাচাই করছেন যে হাতিটা কি খুবই বাচ্চা, সাওয়ারি নিতে পারবে তো। সাওয়ারি মানে হচ্ছে আরোহী, অর্থাৎ ওনাকে তো পীরগঞ্জে যেতে হবে নাকি, তাহলে হাতি করে যাবেন, আরোহণ করে যাবেন, সেই জন্য তিনি জিজ্ঞেস করছেন যে সাওয়ারি নিতে পারবে তো, আরোহণ করা যাবে তো সেই হাতিটি, উনি মানুষজনকে বইতে পারবে তো, নাকি খুবই বাচ্চা। তারপরে তিনি আবার বলছেন যে কুচ পরোয়া নেই, তাই কিনিব। অর্থাৎ কি কুচ পরোয়া নেই মানে এটা একটা হিন্দি বাক্য। তিনি বলছেন কোনো সমস্যা নেই, তাই কিনিব, ঠিক আছে, এই যে 2000 টাকা দাম নেক, হাতিটা বাচ্চা হোক, সে মাদি হাতি হোক, স্ত্রী হাতি হোক, কোনো সমস্যা নেই, সাওয়ারি নিতে পারুক না পারুক কোনো সমস্যা নেই, সে যত টাকা দাম নিচ্ছে নেক, কোনো সমস্যা নেই, সে এত টাকা দাম বলছে তো বিস্তর দাম বলছে, কোনো সমস্যা নেই আমার কাছে। তৎকালীন সময়ে 2000 টাকা একটা বিশাল মাপের অঙ্ক হলেও জয়রাম বাবুর আত্মসম্মানের কাছে এই অর্থের কিন্তু কোনো মূল্য নাই, ঠিক আছে, কারণ জয়রাম বাবুর আত্মসম্মানটাই সব থেকে বড় বিষয়। কারণ তোমরা এর আগেও জেনে এসেছো যে জয়রাম বাবুকে 5 টাকা জরিমানা করা হয়েছিল, সেই 5 টাকা জরিমানা রোধ করার জন্য তিনি 1700 টাকা খরচ করেছিলেন, তাই না? কারণ ওনার আত্মসম্মান ওনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সে কারণে তিনি বলছেন কুচ পরোয়া নেই, তাই কিনিব, সে কোনো সমস্যা নেই, 2000 টাকা দাম নেবে তো, হোক মাদি হাতি হোক খুব বাচ্চা হোক, সাওয়ারি নিতে পারুক না পারুক কোনো সমস্যা নেই, কুচ পরোয়া নেই, যা আছে তাই
কিন্তু আমি কিনিব। ওকে, এরপরে দেখো কি বলছে, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। অর্থাৎ এরপরে বললো কোনো সমস্যা নেই, বলছে তুমি এখনই চলে যাও, বলছে কাল সকালে যেন হাতি চলে আসে বাড়ি। ঠিক আছে, তুমি লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিও, নমস্কার জানিয়ে বলবে যে হাতির সঙ্গে সঙ্গে যেন ওনার কোনো এক বিশ্বস্ত কর্মচারীকে আমার কাছে পাঠিয়ে দেই, তিনি আমাকে হাতি দেবেন, তারপরে যেন 2,000 টাকা উনি নিয়ে যান। আশা করি ব্যাপারটা বোঝা গেল। দেখো এরপরে কি রয়েছে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, নাম আদরিণী। অর্থাৎ কি না, হাতি এলো কটার সময় বা হস্তিনী এলো কটার সময়, বেলা 7টার সময়। এই যে হস্তিনী কেন বলা হচ্ছে, কারণ আমরা একটু আগে জানলাম যে হাতিটি হচ্ছে স্ত্রী হাতি অর্থাৎ মাদি হাতি, সেই জন্য এখানে হস্তিনী বলা হচ্ছে। তো এই হস্তিনী কখন এলো না, বেলা 7টার সময় এলো। খুব ভালো করে কিন্তু এটা মনে রাখবে। নাম কি দেওয়া হলো না, আদরিণী। আদরিণী মানে কি, যে আদরের উপযুক্ত, যাকে আদর করা হয়। এই নামটা খুব স্নেহময় একটা নাম, সুন্দর একটা নাম, তাই না? এরপরে দেখো কি রয়েছে, লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2,000 টাকা লইয়া প্রস্থান করিল। লাহিড়ী বাবু তো আর আসেননি, এসেছেন কে, হাতি নিয়ে এসেছেন কে, লাহিড়ী বাবুর বিশ্বস্ত কর্মচারী। তাহলে লাহিড়ী বাবুর যত যা কিছু কাজ কাকে করতে হবে, এই কর্মচারীকেই করতে হবে, তাই না? মনে করো আমরা যদি কোনো দোকানে যাই কিংবা আমরা যদি কোনো একটা শপিং মলে যাই, সেখানে আমরা কিছু কেনাকাটা করব, কেনাকাটা করার পরে আমরা যখন সেটার বিনিময়ে আমরা কি দেব, টাকা দেব, দেন আমরা তো একটা রসিদ পাবো, একটা স্লিপ পাবো, তাই না, যে এত টাকার বিনিময়ে আমরা এই জিনিসগুলো নিলাম বা এই জিনিসগুলো পেলাম। কিংবা আমরা যদি মনে করো কোনো কলেজ ইউনিভার্সিটিতে, এই যে মনে করো তোমরাই যদি যখন 3rd সেমে অ্যাডমিশন হলে, সেই সময় তোমাদেরকে তো একটা অ্যাডমিশন ফিজ দিতে তো অবশ্যই হবে, তার বিনিময়ে তোমরা কি পাবে, অবশ্যই একটা রসিদ পাবে, তাই না? সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ কি না, এই যে লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া, স্ট্যাম্প কাগজ মানে কি, স্ট্যাম্প কাগজ মানে হচ্ছে সরকারি স্বীকৃত দলিল, আর রসিদ মানে কি, রসিদ মানে হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র। অর্থাৎ কি না, এই যে আদরিণী বলে যে হস্তিনীটা আছে, ওনার দাম কত, ওর দাম হচ্ছে 2,000 টাকা। এটা খুব ভালো করে মনে রাখবে যে জয়রাম বাবু কত টাকা দিয়ে হাতি কিনেছিল, 2,000 টাকা দিয়ে কিন্তু হাতি কিনেছিল। তাহলে জয়রাম বাবু যে 2,000 টাকা দিয়ে হাতি কিনছে, তাহলে 2,000 টাকা অবশ্যই লাহিড়ী বাবুর যে বিশ্বস্ত কর্মচারী হাতি নিয়ে এসেছে তাকে দিতে হবে, তার বিনিময়ে একটা রসিদ লিখে দিতে হবে অবশ্যই জয়রাম বাবুকে, তাই না? তো সেই কাজটাই এখানে লাহিড়ী বাবুর কর্মচারী করছে। সেটা কিসে করছে না, দেখো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া 2,000 টাকা লিখে দিল স্ট্যাম্প কাগজে হস্তিনী লিখে দিল, হয়তো নিচে হয়তো 2,000 লিখে দিল। এরপরে সেই রসিদটা জয়রাম বাবুকে দিয়ে দিল, জয়রাম বাবু রসিদটা নিল, হাতিটাও নিল, এবং লাহিড়ী বাবুর যে বিশ্বস্ত কর্মচারী তাকে 2,000 টাকা দিল। তো যখনই লাহিড়ী বাবুর এই বিশ্বস্ত কর্মচারী 2,000 টাকা পেয়ে গেল, তখনই সে সেখান থেকে কি করলো, প্রস্থান করলো, চলে গেল। ব্যাপারটা বোঝা গেল? ওকে, দেখো এর পরের লাইনে কি রয়েছে, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির লোকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। অর্থাৎ কি হলো না, হাতিটি যখনই বাড়িতে এলো, সেই বাড়িতে আসা মাত্রই পাড়ার সমস্ত বালক বালিকা, তাবৎ মানে হচ্ছে সমস্ত, পাড়ার সমস্ত বালক বালিকা বৈঠকখানাতে এসে কি করছে, বা বৈঠকখানার উঠানে এসে ভিড় করে দাঁড়াচ্ছে। ঠিক আছে, কারণ দেখো আমরাও যদি হঠাৎ করে গ্রামেগঞ্জের ছেলে মেয়ে যদি আমরা হয়, ছোটবেলার সময় আমাদেরও হয়েছে, বড় একটা হাতি যদি আসে, তাহলে পাড়ার সমস্ত বালক বালিকা বা মেয়ে ছেলে কি করবে, দৌড়ে চলে আসবে হাতিটাকে দেখার জন্য, তাই না? এখানে সেই গ্রাম্য পরিবেশটাই ফুটে উঠছে। তো হাতি যখন বাড়িতে এসেছে, তখন তাবৎ বালক বালিকা মানে সমস্ত বালক বালিকা কি করছে, আনন্দে দেখার জন্য, হ্যাঁ হাতি এসেছে, আনন্দে দেখার জন্য হ্যাঁ জয়রাম বাবুর বৈঠকখানার উঠানে এসে কিন্তু ভিড় করছে। তার মধ্যে 1-2
দুষ্ট বালক থাকে, এক দুটো দুষ্টিমি করা ছেলে থাকেই, দেখবে গ্রামে গঞ্জে হয়তো দেখবে একটা পাথর নিয়ে কেউ ছুঁড়ে দিল, খোঁচা মারলো, এই ধরনের কিন্তু থেকেই থাকে। তো এখানেও কিন্তু এই ধরনের এক দুটো রয়েছে যারা কিছু একটা বলছে, পাথর টাথর ছোঁড়াছুড়ি করেনি কিন্তু কিছু একটা বলছে। দেখো কি রয়েছে না, দু একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। অশিষ্ট মানে কি? অশিষ্ট মানে হচ্ছে অভদ্র, ঠিক আছে, অভদ্র অর্থাৎ দুষ্ট, অর্থাৎ দু একজন দুষ্ট বালক বা অভদ্র বালক সুর করে কি বলতে লাগলো না, হাতি তোর গোদা পায় নাতি। দেখো এটা একটা ছোড়া আর কি, এটা একটা ছোড়ার মতো, তো সেই জন্য ছোড়া তো সুর করেই বলা হয়, তো সেই জন্য তারা সুর করে ছোড়ার মতো করে বলছে, হাতি তোর গোদা পায়ে নাতি। গোদা, গোদা মানে হচ্ছে মোটা, হাতির পা আমরা সকলেই জানি গোলাকার এবং মোটা, মোটা মোটা পা। এবং নাতি, নাতি মানে হচ্ছে এখানে লাথি মারার কথা বলা হচ্ছে। নাতি মানে পুত্র বা কন্যার পুত্র কিন্তু নয়, এটা কিন্তু ভুল করেও তোমরা ধরবে না আর কি। হ্যাঁ, নাতি মানে হচ্ছে এখানে লাথি মারা। অনেক সময় সুর করে এই বাচ্চারা বলছে তো সেই কারণে লাথিটা নাতি হয়ে গেছে। অনেক সময় যেমন নদীটা হয়ে যায় লদি, ঠিক আছে, সেরকমই এখানে লাথিটা নাতি হয়ে গেছে। তো এই অশিষ্ট বালক অর্থাৎ অভদ্র বা দুষ্ট বালক মজার ছলে আসলে এই কথাটা বলছে, মজার ছলে সুর করে তারা কি বলছে না, হাতি তোর গোদা পায়ে নাতি, অর্থাৎ হাতি তোর বড় বড় পায়ে লাথি মারি, ঠিক আছে। তো এই বিষয়টা যখন শুনতে পেয়েছে তখন যাদের হাতি, হ্যাঁ, এই মুখুজ্জে মহাশয়ের লোকেরা, এই যে হাতি এনেছে আমাদের মুখুজ্জে মহাশয়, সে কি মানবে বা মুখুজ্জে মহাশয়ের বাড়ির লোকেরা কি এই কথাগুলো মেনে নেবে? কখনোই মেনে নেবে না। সেই জন্য কি হয়েছে না, বাড়ির লোকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। বহিষ্কৃত মানে কি? তাদেরকে তাড়িয়ে দিল। অর্থাৎ যখনই ওই দুষ্ট বালকরা বলে উঠেছে সুর করে যে হাতি তোর গোদা পায়ে নাতি, এই কথাটা যখনই মুখুজ্জে মহাশয়ের বাড়ির লোকেরা শুনতে পেয়েছে বা বাড়ির বালকেরা শুনতে পেয়েছে, তখনই কিন্তু কি হয়েছে না, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছে, ওরা রেগে গেছে। রেগে গিয়ে তাদেরকে অপমান করে, গালিগালাজ করে, গালিগালাজ বলবো না, একটু আধটু কথা শুনিয়ে তাদেরকে সেখান থেকে কি করলো, বহিষ্কৃত করিয়া দিল। বহিষ্কৃত মানে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। বোঝা গেল ব্যাপারটা? ওকে, দেখো এরপরে কি রয়েছে। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। অর্থাৎ কি না, এই হস্তিনী অর্থাৎ কে না, আদরিনী। আদরিনী কোথায় এসে দাঁড়াচ্ছে? অন্তঃপুর দ্বারের নিকট। নিকট মানে কি? নিকট মানে হচ্ছে সামনে। আর অন্তঃপুর দ্বার মানে কি? অন্তঃপুর দ্বার মানে হচ্ছে অন্দরমহলের দুয়ার বা বাড়িতে প্রবেশ করার মূল যে দরজা। তো আমাদের এই আদরিনী, হ্যাঁ, জয়রাম বাবুর বাড়িতে প্রবেশ করার মূল যে দরজা তার সামনে গিয়ে দাঁড়ালো। তখন কি হলো না, মুখুজ্জে মহাশয় বিপত্নিক, তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। এখানে মনে রাখবে মুখুজ্জে মহাশয় বিপত্নিক। মুখুজ্জে মহাশয় বিপত্নিক মানে, বিপত্নিক মানে যার পত্নী মারা গিয়েছে, যার স্ত্রী মারা গিয়েছে। তাহলে মনে রাখবে এখানে প্রশ্ন যদি করা হয় যে আদরিনী গল্পে কার স্ত্রী মারা গিয়েছে, কে বিপত্নিক, তাহলে উত্তর কি হবে? আমাদের মুখুজ্জে মহাশয়। তো যখনই হাতিটি মুখুজ্জে মহাশয়ের বাড়ির মূল যে দরজা তার সামনে এসে দাঁড়ালো, তখন এই মুখুজ্জে মহাশয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ, জ্যেষ্ঠা মানে হচ্ছে বড়, আর পুত্রবধূ মানে হচ্ছে পুত্রের যে বউ, ছেলের যে বউ। তাহলে জ্যেষ্ঠা পুত্রবধূ মানে কি হলো? বড় ছেলের যে বউ, অর্থাৎ বড় বউ, ঠিক আছে। বড় বউ কি করছে না, একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে, সভয় পদক্ষেপে মানে কি? ভীত পায়ে, ভয়যুক্ত পায়ে বাহির হইয়া আসিলেন। অর্থাৎ কি হলো না, আমাদের এই আদরিনী যখন জয়রাম বাবুর বাড়ির যে মূল দরজা সেখানে এসে দাঁড়ালো, তখন জয়রাম বাবুর যে বড় ছেলের যে বউ, সে এক ঘটি জল নিয়ে ভয়যুক্ত পায়ে সে বাইরে বেরিয়ে আসলো। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপরে দেখো কি রয়েছে না, কম্পিত হস্তে তাহার পদতুষ্টয়ে, এটা পদতুষ্টয়ে হবে না, এটা হবে পদচতুষ্টয়ে, ঠিক আছে। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। পদচতুষ্টয়ে মানে কি? পদচতুষ্টয়ে মানে হচ্ছে চারটি পায়ে। অর্থাৎ এই যে আমাদের যে জয়রাম বাবুর যে বড় বউ,
ঠিক আছে, বাড়ির বড় বউ সে কি করলো না, 1 ঘটি জল নিয়ে বাইরে এলো। বাইরে এসে কম্পিত হস্তে, অবশ্যই সে ভয় পেয়েছে, সেই জন্য তার হাত কাঁপছে। সেই হাত কাঁপা কাঁপা হাতে সে কি করছে, সেই 1 ঘটি যে জল ছিল সেই জলটা তাহার পদতুষ্টয়ে, তাহার বলতে কাহার, এখানে ওই যে আমাদের আদরিণীর যে 4টি পা পদচতুষ্টয়ে, ঠিক আছে, আদরিণীর পদচতুষ্টয়ে অর্থাৎ আদরিণীর 4টি পায়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। অর্থাৎ যে 1 ঘটি জল নিয়ে বড় বউ বেরিয়ে এলো, হ্যাঁ, সেই বড় বউ কি করছে, সে তো ভয়ে ভয়ে বেরিয়ে এসেছে, সেই ভয়ের কারণে তার হাতও কাঁপছে। সেই কাঁপাযুক্ত হাতে সেই 1 ঘটি জল আদরিণীর যে 4টি পা পদচতুষ্টয় সেই 4টি পায়ে একটু একটু করে ঢেলে দিলেন। বোঝা গেল জায়গাটা? ওকে। এরপরে দেখো কি রয়েছে, মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। মাহুত মানে কি, মাহুত মানে হচ্ছে হস্তি চালক, যে হাতি চালায়। তো সেই মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী কি করলো, জানু পাতিয়া বসিল। জানু মানে হচ্ছে হাঁটু, হাঁটু পেতে কিন্তু বসলো। তোমরা যদি কোনো সময় বা ভবিষ্যতে কোনোদিন শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা নামক কবিতাটা পড়ো, তাহলে এই জানু শব্দের অর্থ বুঝতে পারবে, বা এই জানু নামক শব্দটা পাবে। সেখানে তিনি বলছেন, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। যদি কোনোদিন পড়ো তাহলে এই জানু পেতে বসার জায়গাটা তোমরা পেতে পারো। নর্মাল একটু বললাম, মনে পড়ে গেল আর কি, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা বোঝা গেছে। তারপরে দেখো কি রয়েছে না, বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন, ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। অর্থাৎ কি না, জয়রাম বাবুর বাড়িতে যেন গৃহলক্ষ্মীর আগমন ঘটেছে। খুব পবিত্রতার সহিত এই আমাদের আদরিণী যেই যেন গৃহলক্ষ্মী হয়ে প্রবেশ করছে, সে কারণে আদরিণীকে খুব সম্মানের সহিত, পবিত্রতার সহিত তাকে বরণ করা হচ্ছে। আর এই শঙ্খধ্বনি তো আমরা জানি পবিত্রের প্রতীক, তাই না? সে কারণে ঘন ঘন শঙ্খধ্বনি বাজছে। আবার বড় বউ অর্থাৎ বড় বধূ কি করছে না, হাতিটির ললাটে, ললাটে মানে হচ্ছে কপালে, তেল ও সিঁদুর লাগিয়ে রঞ্জিত করে তুলছে। রঞ্জিত মানে কি না, রাঙিয়ে তুলছে। হ্যাঁ, আবার কি হচ্ছে না, ঘন ঘন শঙ্খধ্বনিও কিন্তু বাজছে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে না মানে মনে রাখবে যে বড় বধূ হাতিটির কোথায় তেল ও সিঁদুর দিয়ে রঞ্জিত করে দিয়েছিলেন, কোথায় না, কপালে অর্থাৎ ললাটে। আবার এইভাবেও মনে রাখবে যে বড় বধূ হাতিটির ললাটে রঞ্জিত করিয়া দিয়েছিলেন কি কি দিয়ে, তখন মনে রাখবে তেল ও সিঁদুর দিয়ে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন হবে। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন বানানো হবে। পরের ক্লাসে তোমরা খুঁটিনাটি প্রশ্ন পাবে এই 3য় পরিচ্ছেদের, ঠিক আছে। দেখো এরপরে কি রয়েছে, আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। অর্থাৎ কি হলো না, আমরা এক্ষুনি দেখলাম যে মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী কি করছে না, হাঁটু পেতে বসছে বা জানু পেতে বসছে। তখন বড় বধূ কি করছে না, হাতিটির বা আদরিণীর ললাট রঞ্জিত করে দিচ্ছে কি দিয়ে, তেল ও সিঁদুর দিয়ে। ওকে, পাশাপাশি ঘন ঘন শঙ্খধ্বনিও বাজছে। কিন্তু এই হাতিটিই যখন উঠে দাঁড়ালো, তখন তার সামনে, যে সম্মুখে মানে সামনে, তার সামনে একটা ধামাই করে বা একটা ধামাই ভরিয়া কি কি দেওয়া হলো, আলো চাল দেওয়া হলো, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য কিন্তু রক্ষিত হলো, অর্থাৎ রাখা হলো। এই যে ধামাই ভরিয়া আলো চাল, এই যে ধামাই, ধামাই মানে কি, ধামাই মানে হচ্ছে বেতের তৈরি ঝুড়ি বিশেষ বা বাঁশের তৈরি গোল পাত্র বলা যেতে পারে। তো এই পাত্রে ভরে কি দেওয়া হচ্ছে, আলো চাল দেওয়া হচ্ছে, কলা দেওয়া হচ্ছে ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য মানে আরো অন্যান্য মঙ্গলকারক দ্রব্য, হ্যাঁ, হাতিটির সামনে রাখা হলো।
তো কিসের জন্য রাখা হলো? নিশ্চয়ই খাবে বলেই রাখা হলো। তাহলে হাতিটি কি করবে? নিশ্চয়ই সেগুলো খাবে। তো যখনই হাতিটির সামনে এগুলো রাখা হলো, তখন হাতিটি সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইলো, অধিকাংশ ছিটাইয়া দিল, বাচ্চাদের মতো। হ্যাঁ, যে বাচ্চারা কি করে, যেটুকুনি দেবে কিছু খাবে আর কিছুগুলো এইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেবে, ঠিক সেরকম ভাবেই এই হাতিটিও কি করছে, সুর দিয়ে সেই খাবারগুলো কিছু খেলো, আবার অধিকাংশ, হ্যাঁ অনেকটাই কিন্তু সে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দিল। ওকে ওকে, এরপরে দেখো কি রয়েছে। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। অর্থাৎ কি না, বেশ ঘটা করে যেমন জয়রাম বাবুর বাড়িতে গৃহলক্ষ্মীর আগমন ঘটেছে, হ্যাঁ আদরিণীকে তারা শঙ্খধ্বনি বাজিয়ে খুব পবিত্রতার সহিত, হ্যাঁ সম্মানের সহিত বরণ করা যখন শেষ হলো, তখন কি হচ্ছে না, রাজহস্তির জন্য সংগৃহীত, হ্যাঁ সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা। সংগৃহীত মানে কি? সংগৃহীত মানে হচ্ছে সংগ্রহ করে রাখা হয়েছে। এমন কি সংগ্রহ করে রাখা হয়েছে? কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা। কদলীকাণ্ড মানে কি? কদলীকাণ্ড মানে হচ্ছে কলা গাছের পাতা বিশিষ্ট ডাল, এবং বৃক্ষ শাখা মানে হচ্ছে গাছের ডাল। তো এইগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল কার জন্য? রাজহস্তির জন্য। এখানে রাজহস্তি বলতে কোন হাতিকে বোঝানো হয়েছে? এই যে জয়রাম বাবু যে একটা সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করে যে পত্রটা লিখেছিলেন, তো জয়রাম বাবু তো নিশ্চিত জানতেন, কারণ তিনি জয়রাম বাবু আগেও অনেকবার হাতি আনিয়েছেন রাজার কাছ থেকে। তো তিনি তো নিশ্চিত ছিলেন যে রাজা অবশ্যই তাকে হাতি পাঠাবেন, তো হাতিকে তো রাখতে হবে কোথাও একটা, তাই না? তো সেই জন্য বাগান পরিষ্কার করা চলছিল, পাশাপাশি হাতি তো রাত্রে কিছু খাবে, সেই জন্য কি সংগ্রহ করে রাখা হয়েছিল? কদলীকাণ্ড, অর্থাৎ কি কলা গাছ বা কলা গাছের পাতা, পাশাপাশি কি রাখা হয়েছিল? বৃক্ষ শাখা, অর্থাৎ বড় বড় গাছের ডাল। তো এই যে রাজার থেকে যে হাতিটা আসার কথা ছিল, যেটা আসেনি, রাজা তো দেয়নি, তো সেই রাজার হাতিটাকে খাওয়ানোর জন্য যে সকল জিনিসগুলো রাখা হয়েছিল সংগ্রহ করে, সংগৃহীত, অর্থাৎ কদলীকাণ্ড ছিল এবং বৃক্ষ শাখা ছিল, সেগুলোই কে খাচ্ছে না, আদরিণী ভোজন করিতে লাগিল। অর্থাৎ আদরিণী সেগুলোই কিন্তু ভোজন করিতে লাগিল, অর্থাৎ খেতে লাগলো। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে কি রয়েছে। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। অর্থাৎ কি না, এই যে জয়রাম বাবু তো বলেই দিয়েছিলেন যে আমি হাতি ছাড়া যাব না, তাহলে তিনি হাতি কিনলেন, তাই তো? কিসের জন্য হাতি কিনলেন? রাজা তাকে হাতি দেয়নি, তার আত্মসম্মানে লেগেছে, হ্যাঁ রাজা তাকে অপমান করেছে, তাহলে তাকে যদি বীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হয়, তাহলে মেন কথা হচ্ছে তাকে হাতি করেই যেতে হবে, সেই জন্য তিনি হাতি কিনলেন। এরপরে তিনি হাতি করেই পীরগঞ্জে গেলেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য। তো নিমন্ত্রণ রক্ষা করে তিনি বাড়িও ফিরলেন। তো যেদিন ফিরলেন ঠিক তার পরের দিন বিকেল বেলাতেই তিনি আবার একবার পীরগঞ্জে গেলেন। কেন? কারণ মহারাজ নরেশচন্দ্রের সহিত সাক্ষাৎ করার জন্য তিনি গেলেন। তো এখানে লেখক বলছেন মজার চলে যে বলা বাহুল্য যে তিনি সেই দিনও, যে পরের দিন যে তিনি মহারাজা নরেশচন্দ্রের সহিত সাক্ষাৎ করতে যাচ্ছেন বা দেখা করতে যাচ্ছেন, এই দিনও কিন্তু তিনি কি করছেন না, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। আরোহণ মানে কি? চড়ে। হ্যাঁ, হস্তিপৃষ্ঠে মানে কি? হাতির পিঠে। তো হাতির পিঠে তিনি চড়ে নিয়ে কিন্তু হাতি করেই কিন্তু সেই দিনও তিনি গেলেন। বোঝা গেল ব্যাপারটা? দেখো এরপরে কি রয়েছে। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার, বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। অর্থাৎ কি না, মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত মানে বেশ বড়, প্রাঙ্গণ মানে হচ্ছে কি, প্রাঙ্গণ মানে হচ্ছে উঠোন বা আঙ্গিনা। অর্থাৎ কি হলো না, মহারাজের দুই তল বিশিষ্ট বা দুই তলা বিশিষ্ট বৈঠকখানার নিচে বেশ বড় একটা প্রাঙ্গণ বা উঠান বা আঙ্গিনা রয়েছে। প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। তো সেই প্রাঙ্গণের বা উঠোনের বা আঙ্গিনার অপর প্রান্তে কি রয়েছে? প্রবেশের সিংহদ্বার আছে। সিংহদ্বার মানে হচ্ছে প্রবেশের যে দরজা বা প্রবেশের যে দ্বার। অর্থাৎ এই যে মনে করো যে
ধরো রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ প্রবেশ করার যে মূল গেট, ঠিক আছে, সেইটাকে হ্যাঁ রাজকীয় ভাষায় বলা হয় সিংহদ্বার। তো এই সিংহদ্বার কোথায় আছে? প্রাঙ্গণের অপর প্রান্তে, অর্থাৎ উঠোনের বা আঙ্গিনার অপর প্রান্তে রয়েছে এই সিংহদ্বারটা। তো বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইতো। দৃষ্টিগোচর মানে কি? চোখে পড়া, হ্যাঁ, অর্থাৎ চোখে পড়তো মহারাজের। কি চোখে পড়তো? অর্থাৎ বৈঠকখানাতে যখনই মহারাজ বসতেন তখনই এই যে এত বড় যে একটা প্রাঙ্গণ বা উঠান রয়েছে, এই উঠানটাও চোখে পড়তো। এমনকি সিংহদ্বার, এই যে রাজপ্রাসাদের প্রবেশ করার যে মূল গেট, হ্যাঁ, সেই সিংহদ্বার থেকে বাইরের অনেকটা দূর পর্যন্ত হ্যাঁ মহারাজের কি হতো? দৃষ্টিগোচর হতো, অর্থাৎ চোখে পড়তো। যখনই মহারাজা বৈঠকখানাতে বসতেন তখন তিনি সমস্ত প্রাঙ্গণটা দেখতে পেতেন এবং সিংহদ্বারের অনেকটা দূর পর্যন্ত তিনি কিন্তু দেখতে পেতেন, অর্থাৎ দৃষ্টিগোচর হতো, তা ওনার চোখে পড়তো। বোঝা গেল জায়গাটা? ওকে, এরপরে দেখো কি রয়েছে। রাজ সমীপে উপনীত হইলে মুখ্যোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। অর্থাৎ কি? রাজ সমীপে মানে হচ্ছে রাজার কাছে, উপনীত মানে উপস্থিত হলে, কে না? মুখ্যোপাধ্যায় মহাশয়। যখনই রাজার কাছে আমাদের মুখ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত হলো তখন তাহাকে আশীর্বাদ করিয়া, তাহাকে মানে এখানে আমাদের রাজাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। রাজাকে আশীর্বাদ করিলেন। কেন আশীর্বাদ করছেন? কারণ দেখো, প্রথম কথা, আমাদের মুখুজ্জে মহাশয় ব্রাহ্মণ, তখনকার সমাজে ব্রাহ্মণের একটা উঁচু স্থানে বসবাস ছিল। দ্বিতীয় কথা হচ্ছে রাজার থেকে আমাদের মুখুজ্জে মহাশয় বড়, সুতরাং উনি ওনাকে আশীর্বাদ করে হ্যাঁ নিজের আসন কিন্তু তিনি গ্রহণ করলেন। তারপরে কি রইল না, মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজা জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মহাশয় ওই হাতিটি কার? অর্থাৎ দেখো, ইনি তো মহারাজা কি জয়রাম মুক্তারের কি মক্কেল, তাহলে সেই জন্য মামলা মোকদ্দমার এই সমস্ত বিষয় নিয়ে 2-4 কথা হলো। তারপরে মহারাজা জিজ্ঞেস করছে, মুখুজ্জে মহাশয় ওই হাতিটি কার? কারণ ওই যে বললাম সিংহদ্বার থেকে বহু দূর পর্যন্ত দেখা যায় এবং কি পুরো প্রাঙ্গণটা দেখা যায়, তো রাজার দৃষ্টিগোচর হয় সমস্ত কিছু। তো রাজা দেখতে পেয়েছে হাতিটাকে। তখন মুখুজ্জে মহাশয়কে জিজ্ঞেস করছে, মুখুজ্জে মহাশয় ওই হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন। বিনীত মানে কি বলতো? খুব নম্রভাবে, হ্যাঁ, একদম স্লোলি ভাবে, পলাইটলি ভাবে, হ্যাঁ, তিনি বলছেন, মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই তো হাতি। অর্থাৎ কি না, ইনি বলছেন যে এটা তো আপনার ওই হাতি, এই যে হুজুর বাহাদুরের ওই হাতি। হুজুর বাহাদুর মানে কি? এটার মহারাজাকে কি করছে? সম্মান সূচক একটা সম্বোধন করছেন। আর এই উত্তরটা কেন দিচ্ছেন? এই যে বুদ্ধিমত্তাযুক্ত একটা উত্তর যে হুজুর এটা তো আপনার ওই হাতি, হ্যাঁ, হুজুর বাহাদুরের ওই হাতি। কারণ মুখুজ্জে মহাশয় খুব ভালোভাবে জানেন যে কিভাবে কথার মধ্যে গর্ব, কৌশল ও আত্মসমর্পণ একসাথে মিশিয়ে দিতে হয়, ঠিক আছে? সেই জন্য তিনি বলছেন, যখন রাজা ওনাকে জিজ্ঞেস করলেন যে ওই হাতিটা কার, তখন মুখুজ্জে মহাশয় খুব বিনীত স্বরে বলছেন, খুব নম্রভাবে বলছেন, হ্যাঁ, আগে হুজুর বাহাদুরেরই তো হাতি। হ্যাঁ, তখন মহারাজা তো অবাক হবেন না? খুব স্বাভাবিক, এই হাতিটা আমার কবে হলো রে বাবা? ইনি আবার বলছেন যে এটা আমার হাতি। দেখো তারপর রয়েছে, মহারাজা বিস্মিত হইয়া বলিলেন, বিস্মিত মানে অবাক, হ্যাঁ, অবাক হয়ে বলিলেন। মহারাজা অবাক হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? হ্যাঁ, তখন মহারাজা বলছে, কই ওই হাতি তো আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। রাজা অবাক হয়ে গেছে যখনই মুখুজ্জে মহাশয় বলছে ওই হাতি তো আপনারই, হুজুর বাহাদুর আপনারই তো হাতি। হ্যাঁ, তখন মহারাজা অবাক হয়ে বলছেন, কই আমার হাতি? কই ওই হাতি তো আজ পর্যন্ত কোনোদিন আমি দেখিনি। হ্যাঁ, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি, এখন পথে এসেছে জয়রামবাবু। জয়রামবাবু এখন বলছে, আগে বলছে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে হাতি কিনেছি। হ্যাঁ, ইনি তখন বলে দিলেন যে হাতিটা অ্যাকচুয়ালি আমারই, ওই হাতিটা আমি কিনেছি কোথার থেকে না, বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে। এবার রাজা তো আরো অবাক হয়ে গেল। দেখো তারপর কি বলছে, অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? রাজা তো অবাক হয়ে গেছে, হ্যাঁ, জয়রামবাবু হাতি কিনেছে। তখন রাজা আরো অধিকতর মানে কি হয়ে বিস্মিত প্রকাশ করে বা অবাক হয়ে জিজ্ঞেস করছেন, আপনি কিনেছেন হাতিটা? হ্যাঁ। তখন আমাদের জয়রামবাবু বলছে, আজ্ঞে হ্যাঁ। তারপর রাজা বলছে, তবে বললেন আমার হাতি? হ্যাঁ, তবে বলছে আমার হাতি কেন বললেন? তখন রাজা প্রকাশ করছে, বলছে তবে বললেন যে আমার হাতি, আপনি কিনেছেন, তার উপর আবার আমার হাতি বলছেন, এটা কি ধরনের কথাবার্তা হলো? এরপরে দেখো
কি রয়েছে, এখানে কথোপকথন রয়েছে, এগুলো নর্মাল বিষয়। এরপরে দেখো কি রয়েছে, বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। আসলে এই জায়গাটাকে কেন্দ্র করে এই লাইনটা এসেছে যে বিনয় ও শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। এই যে বিনয়, বিনয় মানে কি, বিনয় মানে হচ্ছে নম্রতা, হ্যাঁ, আত্মসমর্পণ। আর শ্লেষ সূচক মানে কি, শ্লেষ সূচক মানে হচ্ছে বিদ্রুপ প্রকাশ করা। অর্থাৎ রাজা এখানে বুঝতেই পারছে না জয়রাম বাবুর কথাতে যে মুখুজ্জে মহাশয় আমার প্রতি বিনম্রতা দেখাচ্ছে, আমার প্রতি নম্রতা দেখাচ্ছে, আমার প্রতি আত্মসমর্পণ করছে, নাকি আমাকে বিদ্রুপ প্রকাশ করছে। কারণ জয়রামবাবু এখানে একটু হাসি মুখে বলছেন, আরে হুজুর বাহাদুর মহাশয়, আমি তো আপনার দ্বারাই প্রতিপালিত হচ্ছি, হ্যাঁ, আমি তো আপনার ছায়াতলেই বসবাস করছি। যখন আমি সম্পূর্ণভাবে আপনার, তখন আমার প্রত্যেকটা জিনিসেই তো আপনার। হ্যাঁ, তাহলে আমি হাতি কিনেছি মানে এটা নয় যে হাতিটা আমার হয়ে গেল। আমি যেহেতু আপনার দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যেহেতু আপনারই, সেহেতু আমার যা কিছু জিনিস এগুলো তো সব কিছুই আপনার, তাই না? আসলে এই জায়গাটা বিদ্রুপ বা শ্লেষ সূচক এই কারণেই বলা হচ্ছে, কারণ একটা সময় এই হাতিকে নিয়েই কিন্তু এত বড় ঘটনা ঘটেছে। হ্যাঁ, কারণ জয়রাম বাবু রাজাকে সুন্দর করে কত সুন্দর সম্মানসূচক পাঠ লিখে উনি কিন্তু একটা হাতি, সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করেছিলেন। তখন কিন্তু রাজা ওনাকে হাতি দেয়নি। অর্থাৎ কি না, এতদিন 20 বছর ধরে ওনাদের অ্যাস্টেটের বাঁধা মুক্তার আমাদের এই জয়রাম মুখোপাধ্যায়, কিন্তু তবুও ওনাকে হাতি দেয়নি। তার পরিপ্রেক্ষিতে তিনি এখানে বিদ্রুপ করে বলছেন, কি বলছেন, আরে আমি তো আপনাদের, এই বলছে আমি তো আপনার দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আপনার ছায়াতলেই তো বসবাস করছি আমি। হ্যাঁ, বলছে আমার যা কিছু জিনিস সব কিছুই তো আপনার। তো রাজা এখানে কোনো রকম ভাবে বুঝতেই পারছে না যে আত্মসমর্পণ করছে আমার সামনে, নাকি আমাকে বিদ্রুপ করছে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। ওকে, এরপরে দেখো কি রয়েছে, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। সুনিদ্রা মানে শান্তির ঘুম। ঠিক আছে, দেখো এই যে রাজার কাছ থেকে ফিরে এলো, রাজার কাছ থেকে কখন ফিরে এলো না, সন্ধ্যার পর। সন্ধ্যার পর যখন রাজার কাছ থেকে ফিরে এলো, ফিরে এসে যখন সে বৈঠকখানাতে বসলো, আর বৈঠকখানাতে তো অনেক মানুষ সমবেত হয়ে থাকে, বন্ধুমণ্ডলীগণ। হ্যাঁ, তো সেই যে সকল বন্ধুমণ্ডলী আছে, বন্ধুজন আছে, তাদের পাশে পুরো যে কাহিনীটা, হ্যাঁ, এই যে রাজার সাথে আমাদের মুখুজ্জে মহাশয়ের যে কথোপকথন, সমস্ত কিছু কিন্তু সবিস্তারে বিস্তৃত করিলেন। হ্যাঁ, মানে কি সবিস্তারে, মানে সমস্ত কিছু খুঁটিনাটি কিন্তু উনি বললেন। অর্থাৎ উনি ওনার যে মর্যাদা, রাজা যে ওনাকে হাতি না দিয়ে গভীরভাবে অপমান করেছেন, আর উনি যে হাতি চড়েই যে রাজার কাছে গিয়েছেন, এবং উনি যে বলতে পেরেছেন যে এটা আমার হাতি, অর্থাৎ আমি আমার মর্যাদা নিয়েই কিন্তু বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছি, আমার মর্যাদার কিন্তু কোনো রকম হানি ঘটেনি। তখন ওনার হৃদয়ের যে ক্ষোভ, ওনার হৃদয়ের যে লজ্জা, সেগুলো ধীরে 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 সব কিন্তু মুছে গেল। এবং এই পুরো যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিন্তু যখন রাজার কাছ থেকে সন্ধ্যার পর বৈঠকখানায় এসে বসলো, রাজার কাছ থেকে ফিরে এসে সন্ধ্যার পর যখন বৈঠকখানায় এসে বসলো, তখন সেই বৈঠকখানাতে উপস্থিত যত যা বন্ধুজন ছিল সমস্তকে খুব খুঁটিনাটিভাবে, হ্যাঁ, সবিস্তারে বিস্তৃত করিলেন, মানে সবিস্তারে পুরো কাহিনীটা কিন্তু বলল। তারপরে ধীরে ধীরে তার হৃদয়ের ভিতরে যে ক্ষোভ লজ্জা যেগুলো ছিল, সেগুলো ধীরে ধীরে সমস্ত কিছু মুছে গেল। তারপরে কি হলো, কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। অর্থাৎ ওই রাজা যে তাকে অপমান করেছে, আশেপাশে যে বন্ধুজন আছে, হ্যাঁ, রাজা প্রশ্ন করবে না যে এতদিন 20 বছরের বাঁধা মুক্তার, এস্টেটের বাঁধা মুক্তার আমাদের জয়রাম বাবু আগেও কতবার রাজার কাছ থেকে হাতি আনিয়েছে, আজকে দিল না, কি ব্যাপার? গ্রামে গঞ্জের লোক কি করবে? সিধু করবে, স্বাভাবিকভাবেই কথা শোনাবে। হ্যাঁ, তাহলে এখন কি জয়রাম বাবুর সেই যে অবস্থান, সেটা কি কমে গেছে? জয়রাম বাবুর যে মর্যাদা, সেটা কি কমে গেছে রাজার কাছে? তো এই সমস্ত কথা ভাবতে ভাবতে জয়রাম বাবুর যে একটা দিন, তিনি বহুদিন ঘুমননি, টেনশনে ঘুমাননি। হ্যাঁ, উনি মানে কি বলবো, ওনার কাছে
আত্মমর্যাদাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওনার কাছে মর্যাদাটা ইম্পর্টেন্ট। তো ওনার মর্যাদাতে আঘাত দেওয়া হয়েছে, ওনার আত্মসম্মানে আঘাত দেওয়া হয়েছে, সে কারণে ওনার ঘুম পর্যন্ত আসেনি, চিন্তায়। তো যখন সমস্ত কিছু হয়ে গেল, উনি ওনার হাতি কিনার মাধ্যমে পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে পেরেছে হাতির মাধ্যমে গিয়ে, তখন কিন্তু সে তার নিজের মর্যাদাটাকে বজায় রাখতে পেরেছে। তখন গিয়ে জয়রাম বাবু মনে শান্তি পেয়েছে, আর মনে শান্তি এলেই কি হয়, সুনিদ্রা আসে, শান্তির ঘুম আসে। সে কারণে এখানে কি রয়েছে না, কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল, অর্থাৎ জয়রাম বাবুর শান্তির ঘুম হলো। বোঝা গেল? এখানেই কিন্তু তোমাদের তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হচ্ছে। এরপরে আমরা এই তৃতীয় পরিচ্ছেদ থেকে একদম খুঁটিনাটি যতগুলো এমসিকিউ বানানো যায় সেগুলো বানাবো, সেগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে। তারপরে কিন্তু আমরা চতুর্থ পরিচ্ছেদে যাব। যেমন প্রথম পরিচ্ছেদ থেকে আমরা মোট 53টা এমসিকিউ আলোচনা করেছি খুঁটিনাটি, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে মোটামুটি 70খানা এমসিকিউ তৈরি হয়েছে, এবং তৃতীয় পরিচ্ছেদ থেকে মোটামুটি 50খানার উপরে তোমরা ধরে নিতে পারো। হ্যাঁ, বেশি বড় না হলেও মোটামুটি মাঝারি টাইপের এই তৃতীয় পরিচ্ছেদটা। তো এই 50 থেকে 60খানা যেটুকুনি প্রশ্ন তৈরি হচ্ছে, একদম খুঁটিয়ে প্রশ্ন বানাবো, সেই প্রশ্নগুলো আলোচনা করব। তারপরে কিন্তু আমরা চতুর্থ পরিচ্ছেদে যাব, সেখানেও টেক্সট ধরে ধরে আলোচনা করব। তারপরে সেখান থেকে যতগুলো এমসিকিউ তৈরি করা যেতে পারে টেক্সচুয়াল, সেগুলো করব। তারপরে কিন্তু আমরা পঞ্চম পরিচ্ছেদে যাব। এইভাবে কিন্তু পুরো আদরিণী গল্পটি কিন্তু আমরা শেষ করব, যাতে করে একটি প্রশ্নও কিন্তু তোমাদের বাদ না চলে যায়। ঠিক আছে? যাই হোক, সকলে ভালো থাকো, এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। কোথাও যদি কোনো অসুবিধে হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে, আমি কমেন্টেই কিন্তু উত্তর দিয়ে দেবো। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আদরিণী গল্পের তৃতীয় পরিচ্ছেদ থেকে খুঁটিয়ে প্রশ্ন উত্তর নিয়ে। ওকে, চলো।